আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছে আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তারেক ফখরুল ও খসরুকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ। নির্বাচন হলে সংকট কেটে যাবে বলছে বিএনপি, রোডম্যাপ নিয়ে কাজ হচ্ছে জানালো সরকার। নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে। সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, অনেক বেশি শক্তিশালী। নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সে লক্ষ্যেই এই সরকার কাজ করছে। 5 দিনেও নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের দাবানল, $150 বিলিয়ন সম্পদ ধ্বংস। বোলিং অ্যাকশনে ফের অকৃতকার্য সাকিব, আন্তর্জাতিক ম্যাচে বল করতে পারবেন না 1 বছর। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির 3 শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। তারা হলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে 5 ও 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে এই অনুষ্ঠান হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাহরুল কবির খান আজ বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের বার্ষিক এই অনুষ্ঠানটি প্রথমে প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট নামে পরিচিত ছিল। 1970 সালে এর নামকরণ হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। নির্বাচন হলে দেশে সব সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভয়াবহ দানবের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে। নতুন দেশ গড়ার স্বপ্ন যাতে নষ্ট না হয় সেই চেষ্টা করতে হবে। আজ এবি পার্টির জাতীয় কাউন্সিলে এসব কথা বলেন তিনি। শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতরা। সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এছাড়া বিএনপি, জামায়াতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সম্মেলনে উপস্থিত ছিলেন। অভ্যুত্থান যে লক্ষ্যে পৌঁছানোর কথা, যদি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হতে থাকে, দ্রব্যমূল্য এবং অন্যান্য খরচের চাপে জনগণ যদি নাভিশ্বাস হতে, তাহলে অভ্যুত্থান তার লক্ষ্যে পৌঁছাতে সমস্যার মধ্যে পড়বে, সংকটের মধ্যে পড়বে। তো আজ যে নতুন বাংলাদেশ গড়বার স্বপ্ন মানুষের চোখে ফুটেছে, স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকে আন্দোলনের মধ্যে থেকে রক্ত দিয়ে জীবন দিয়ে সেটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে। নির্বাচন চাই বা নির্বাচনে অস্থির হয়ে গেছে, বিষয়টা কিন্তু সেটা না, এটা বুঝতে হবে। আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে। যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, অনেক বেশি শক্তিশালী হবে। আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমরা যেন আমাদের সিদ্ধান্তে অটল থাকি। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। শিগগিরই নির্বাচনী রোডম্যাপে হাত দেবে সরকার, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, রাজনৈতিক অনিশ্চয়তা থাকলে কোনো বিনিয়োগকারী আকৃষ্ট হবে না। একই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, গত 5 মাসে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে $3 বিলিয়ন। শনিবার রাজধানীর একটি হোটেলে প্রবাসীদের অবদান, রেমিটেন্স প্রবাহ, ব্র্যান্ডিং বাংলাদেশ এবং ব্যাংক রেমিটেন্স পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে গবেষণা সংস্থা সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি NRB। রেমিটেন্সের একটি বড় অংশ এখনও অবৈধ পথে আসে উল্লেখ করে প্রবাসীদের হয়রানি বন্ধ এবং আরও সহজে রেমিটেন্স পাঠানোর দাবি জানান প্রবাসীরা। প্রবাসী রেমিটেন্স যুদ্ধ আমাদের মাধ্যমে দেশ চলতেছে। এখানে আসার পরে আনসারের মাধ্যমে নির্যাতিত হয় আমার প্রবাসী বন্ধু, আমার প্রবাসী শ্রমিক, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। প্রবাসীদের হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, শিগগিরই নির্বাচনী রোডম্যাপ দিতে কাজ করছে সরকার। আমরা চেষ্টা করছি যে
যতটুকু পারা যায় যেন এই ধরনের হয়রানি থেকে মানুষ মুক্তি পান এবং যারা হয়রানির জন্য দায়ী তাদেরকে যেন আমরা শাস্তির সম্মুখীন করতে পারি। রাজনৈতিক একটা অনিশ্চয়তা যখন দেখেন কেউ, তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে কেউ। কাজে এটা আমাদের জন্য একটা কঠিন কাজ সামনে, এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। আমাদের লক্ষ্য তো একটা যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। বিদেশের মাটিতে প্রবাসীদের দলীয় নানা বিশৃঙ্খলা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলেও জানান তৌহিদ হোসেন। ইস্যু ভিত্তিক না, সির্ফ ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিয়াকশনগুলো, এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে। রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি বৃদ্ধির তথ্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন 4 মাসের রিজার্ভ আছে, আতঙ্কের কোনো কারণ নেই। এই 6 মাসে আমরা ডিসপাইট জুলাই অগাস্টের ঘটনা প্রবাহ বাদ দিয়েও আমাদের রেমিটেন্স নেট বৃদ্ধি হয়েছে $3 বিলিয়ন, যেটা একটা বড় একটা অবদান রেখেছে। আমাদের এক্সপোর্ট বেড়েছে প্রায় $2.5 বিলিয়ন, $5.5 বিলিয়ন কিন্তু আমাদের অনেক কাজে লেগেছে এই দুঃসময়ে। প্যানিক হওয়ার কিছু নাই। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনো 4 মাসের উপর আছে। যেসব বড় বড় গ্রুপ ব্যাংক থেকে টাকা নিয়ে দেশে বিদেশে বিনিয়োগ করেছে, সেই টাকা উদ্ধারে বিদেশি সংস্থাগুলোর সঙ্গে কাজ চলছে বলেও জানান গভর্নর। অনুষ্ঠানে শীর্ষ রেমিটেন্স সংগ্রহকারী হিসেবে 10 ব্যাংকে পদক প্রদান করা হয়। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, সরকারি হাসপাতালে গাড়ি চালকদের ডোপ টেস্ট চালু করা জরুরি। আজ এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, উপযুক্ত চালকদের লাইসেন্স দেওয়ার জটিলতা থেকে বেরিয়ে আসতে হবে। লক্কর ঝক্কর ফিটনেসবিহীন যানবাহন ঢাকার দীর্ঘদিনের বাস্তবতা। এর সাথে রয়েছে চালকদের অদক্ষতা। পরিবহন খাতের সার্বিক দিক নিয়ে শনিবার রাজধানীর বিআরটিএ ভবনের সরকারি বেসরকারি অংশীজনদের নিয়ে আয়োজন করা হয় মতবিনিময় সভা। এতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, গত 1 বছরে সড়ক দুর্ঘটনায় 7,000 মানুষের প্রাণ গেছে। ফিটনেসবিহীন যানবাহনের কারণে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় বিআরটিএ-কে নিতে হবে। গাড়ির ফিটনেস নাই, ড্রাইভারের লাইসেন্স নাই, এইসব দুর্ঘটনার জন্য বিআরটিএর সংশ্লিষ্ট অফিসারকে সরাসরি দায়ী করা হবে। তো সুতরাং এই দায়িত্বটা, এইসব মৃত্যুর দায়িত্ব তাদের উপর আসবে এবং এই জন্য তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সেটা তাদেরকে বলে দেওয়া হয়েছে। লাইসেন্স প্রদানের জটিল ব্যবস্থা থেকে সরে আসার পরামর্শ দেন উপদেষ্টা। বলেন, মাদক থেকে চালকদের দূরে রাখতে হবে। তো ওই জন্য ওই যে লাইসেন্সিং এর যে বর্তমান জটিল ব্যবস্থা, সেটা থেকে সরে এসে আমরা ড্রাইভারের প্রশিক্ষণের উপর জোর দেব। ড্রাইভারের দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা, আই টেস্ট, এটার উপর জোর দেব এবং ড্রাইভার এই যে ডোপ টেস্ট, যে মাদকাসক্ত কিনা, সেটার উপরে আমরা জোর দেব। 4.5 লক্ষ ড্রাইভিং লাইসেন্স দেওয়া পেন্ডিং আছে। তো এগুলো আগামী মার্চের মধ্যেই সবগুলো লাইসেন্স ইস্যু হয়ে যাবে। উপদেষ্টা জানান, লাইসেন্সবিহীন চালকদের নিয়ন্ত্রণে বিআরটিএ ও পুলিশ একসাথে কাজ করবে। বিআরটিএ এবং পুলিশ এটার। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। 5 দিনেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। ফায়ার সার্ভিসের কর্মীরা পর্যাপ্ত পানি না পাওয়ায় পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না। এরই মধ্যে প্রাণ গেছে 11 জনের, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 2 লাখ। ধ্বংস হয়েছে $150 বিলিয়ন সম্পদ। হলিউডের কোনো সিনেমার দৃশ্য নয় এটি। চলচ্চিত্রের আঁতুড়ঘর খ্যাত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের এমনই অবস্থা এখন। টানা 5 দিন ধরে ইতিহাসের ভয়াবহতম দাবানলে পুড়ছে শহরটি। আগুন গ্রাস করেছে এর পূর্ব ও পশ্চিম প্রান্ত। এখন পর্যন্ত ধ্বংস হয়েছে 10,000-এর বেশি ঘরবাড়ি ও স্থাপনা। পুড়ে ছাই 35,000 একর জমি। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 2 লাখ। এর মধ্যে হলিউডের অনেক তারকাও আছেন। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানায়, আগুনের তাণ্ডবে এখন পর্যন্ত প্রায় $150 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় 18 লাখ কোটি টাকার বেশি। ফায়ার সার্ভিস কর্মীরা পানির সংকটে পড়েছেন।
ফলে আগুন নিয়ন্ত্রণ আনা কঠিন হয়ে পড়ছে। প্যাসিফিক পিলেসেইডসের পিয়েরোডা মোরোডা ড্রাইভ এলাকার একটি বাড়ির পেছন থেকে এই দাবানলের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে কিভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। দাবানলের এই ভয়াবহতাকে যুদ্ধ পরিস্থিতির সাথে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একে বোমা হামলার সাথে তুলনা করে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন তিনি। এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আহ্বান জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যালিন নিউসম। আশরাফ শুভ, দীপ্ত বার্তা কক্ষ। বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল করলেন সাকিব আল হাসান। ফলে 1 বছরের জন্য আন্তর্জাতিক ম্যাচে বোলিং করতে পারবেন না তিনি। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে দ্বিতীয়বার চেন্নাইয়ে পরীক্ষায় অংশ নেন সাকিব। এর আগে ব্যর্থ হয়েছিলেন বার্মিংহামে দেওয়া পরীক্ষায়। আইসিসির নিয়ম অনুযায়ী পরপর 2 পরীক্ষায় বোলিং অ্যাকশন ত্রুটিযুক্ত হলে 1 বছরের মধ্যে ওই বোলার বল করতে পারবেন না। 17 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দুটি ছড়ানো সাকিবের বোলিং নিয়ে প্রশ্ন উঠে গত বছরের সেপ্টেম্বরে। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিলেন টাইগার অলরাউন্ডার। ওই ম্যাচে তার দল 111 রানে হারলেও দারুণ বোলিং করেছিলেন সাকিব। ম্যাচ শেষে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে প্রতিবেদন জমা দেন কর্মকর্তারা। বান্দরবানের আলীকদমে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের 58 নাগরিক ও বাংলাদেশি দালাল চক্রের 5 সদস্যকে আটক করেছে বিজিবি। আজ ভোর 5:30টার দিকে আলীকদমের 3 নম্বর নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখে অভিযান চাইলে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম 57 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাবেদ। দালাল চক্রের সদস্যদের ব্যবহার করা একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক মিয়ানমারের নাগরিকদের মধ্যে 12 জন পুরুষ, 10 জন মহিলা আর বাকিরা শিশু। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থী নজর কাড়ছে সাজাপ্রাপ্ত আসামিদের তৈরি পণ্য। বাঁশ, বেত ও পাট পণ্যের পাশাপাশি রয়েছে আরও অনেক কিছু। এগুলোর চাহিদাও বেশ। এসব পণ্যের লাভের অর্ধেক পাবেন কয়েদিরা। বাঁশ, বেত, পাট অথবা চামড়া দিয়ে তৈরি বাহারি সব গৃহস্থালী পণ্য, এগুলো কারাগারে তৈরি করেছেন সাজাপ্রাপ্ত কয়েদিরা। আর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসব পণ্য এনে বিক্রি করছে কারা কর্তৃপক্ষ। টেকসই ও ভিন্নতার কারণে এসব পণ্যে আকৃষ্ট হচ্ছেন ক্রেতা দর্শনার্থীরা। শোভা পাচ্ছে বাঁশ, বেত ও পাটের তৈরি বাহারি পণ্য। আছে জুতা, বিছানার চাদর, পাপোশ, কুলাসহ গৃহসজ্জার নানা পণ্যের সম্ভার। এগুলোর বেচা বিক্রিও বেশ ভালো। দেখলাম যে সশ্রম কারাদণ্ডের যারা দণ্ডপ্রাপ্ত হয় তারা সাধারণত কিছু কাজ করে, তো সুতরাং এটা একটা এন্টারপ্রাইজ গড়ে উঠেছে। ইউনিক লাগছে, মানে আনকমন লাগছে আর কি। দাম রিজনেবল। সিংহাসন চেয়ার উনি বললেন এটার নাম লাইফ গ্যারান্টি, আমার খুব পছন্দ হয়েছে। দাম জিজ্ঞেস করলাম, বললেন 6000 টাকা। কলম পেন্সিল গোছানোর জন্য আমি এটা কিনেছি। 3 শতাধিক পণ্য মিলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার কারা পণ্য প্যাভিলিয়নে। 40টি কারাগারের বন্দীরা এগুলো তৈরি করেছেন। সব জিনিসের মোটামুটি ভালো সাশ্রয় আছে। আমি তো এটা একটা লইলাম 920 টাকা। এটা মনে হয় যে রুটি বেলার কিছু একটা। পরে উনি বললো যে এটা টুল হিসেবে ইউজ করা যাবে। সাজাপ্রাপ্ত আসামি ওরা যখন ছুটে যাবে, জেল থেকে বের হবে, আমার মনে হয় তারা নিজেরা পরে কিছু করে খেতে পারবে। সাজাপ্রাপ্ত আসামি কারাগারে থেকেই, কারাগারে এই জিনিসটা শিখেই সে এই ধরনের একটা উপার্জন করতে পারছে। অর্ধেক টাকা পেয়ে যাচ্ছে, সরকার অর্ধেক পাচ্ছে। 2018 সাল থেকে বন্দীদের তৈরি পণ্য নিয়ে বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে কারা কর্তৃপক্ষ। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। পর্যটকের আনাগোনায় এখন মুখরিত রাঙামাটি। হ্রদ, পাহাড় আর মেঘের মিতালি উপভোগ করতে ভিড় করছেন পর্যটকরা। নতুন বছরের শুরুতে সাপ্তাহিক ছুটিতে পর্যটকের আনাগোনা বেড়েছে কয়েক গুণ। রাঙামাটি পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু অতিথিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ভ্রমণ পিপাসুরা ঘুরে বেড়াচ্ছেন সেতুর আশপাশের এলাকা, উপভোগ করছেন কাপ্তাই হ্রদের সৌন্দর্য। অধিকাংশ পর্যটক কাপ্তাই হ্রদের নীল জলে করছেন নৌভ্রমণ। শুধু ঝুলন্ত সেতুই নয়, সুবলং ঝর্ণা, পলওয়েল পার্ক, মেঘের রাজ্য সাজেকেও একই অবস্থা।
ফরিদপুরের বসন্তপুর থেকে ভাঙা পর্যন্ত প্রায় 50 কিলোমিটার রেল সড়কের অর্ধশত রেল ক্রসিংয়ের অধিকাংশই অরক্ষিত। ফলে ঘটছে দুর্ঘটনা, ঝরে যাচ্ছে জীবন। আর রেল সড়কের দুপাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় মরণ ফাঁদে পরিণত হয়েছে এইসব রেল ক্রসিং। পদ্মা সেতু চালুর পর ফরিদপুরের উপর দিয়ে বর্তমানে চলাচল করছে 5টি ট্রেন। আর এই পথে ফরিদপুরের বসন্তপুর থেকে ভাঙ্গা পর্যন্ত 50 কিলোমিটার রয়েছে প্রায় অর্ধশত রেল ক্রসিং। বেশিরভাগ রেল ক্রসিংয়ে কোনো গেট ও গেটম্যান না থাকায় এসব জায়গায় প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি ফরিদপুর সদরের মুন্সিবাজার এলাকায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় স্বামী স্ত্রী সহ একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। দোকানপাট আছে, আমরা বামে এবং ডানে কোনো রেল দেখতে পারি না। যখন রেল আসে তখন হরেন যদি না বাজায় তাহলে আমরা ঠিক পাই না, অথচ আমরা রেলের লাইনের উপর যখন উঠে যাই রেল আসার দরুন আমরা প্রায় দুর্ঘটনা কবলিত হয়। আপাতত যদি গেট নাও হয় এই দোকান পাশাগুলো ভেঙে দিতে হবে, উঠে দিয়ে রেল লাইন ক্লিয়ার করে দিতে হবে। গেটম্যান নাই, গেটম্যান না থাকাতে এই জায়গা আমাদের খুব একটা সমস্যা। এই জায়গা যদি দুর্ঘটনার করতে হয়, দমন করতে হয়, তাহলে গেটের ইমার্জেন্সি গেটের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ রেলগেট নির্মাণের সুপারিশ পাঠিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। জনসাধারণের চলাচল এই রাস্তাটি ঢাকামুখী অনেক বেড়ে গেছে, সেহেতু একটি রক্ষিত লেভেল ক্রসিংটা দেওয়া যায় কিনা, সেই স্থাপনাগুলো যাতে দৃষ্টিগোচর হয়, দূরে থেকে গাড়ি যখন রেল ক্রস করবে দৃষ্টিগোচর হয়, সেটার একটা সুপারিশ আমরা করব। দ্রুতই রেল ক্রসিংগুলোতে গেট নির্মাণের আশ্বাস দিয়েছে রেলওয়ে। অনেক জায়গায় অরক্ষিত গেট আছে, সেখানে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এখন সেই গেটগুলো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাইছি, উল্টা পদক্ষেপ দিবে আমাদের আশ্বস্ত করছেন। শুধু আশ্বাস নয়, দুর্ঘটনা রোধে দ্রুত অরক্ষিত রেল ক্রসিংগুলোতে গেট নির্মাণের দাবি ফরিদপুরবাসীর। দীপ্ত বার্তা কক্ষ। ৭৫ দেশের ২২০টি সিনেমা নিয়ে পর্দা উঠল ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আজ রাজধানী শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। দেশের চলচ্চিত্র বিশ্বে ছড়িয়ে দিতে সরকার সহযোগিতা করবে বলে জানান তিনি। আবারও বসলো চলচ্চিত্র প্রেমীদের মিলন মেলা। পর্দা উঠল ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জনপ্রিয় ফোক ব্যান্ড জলের গানের পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা পর্ব। রাজধানী শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে উৎসব উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, এই উৎসবের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগ তৈরি হবে। আমাদের জন্য এটা সত্যি গৌরবের যে আমরা এরকম একটি আন্তর্জাতিক অনুষ্ঠান ফিল্মের উপরে আমরা করতে পারছি। এই গ্লোবাল প্ল্যাটফর্মগুলোতে আমরা আরও কিভাবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমরা সমৃদ্ধ করতে পারি, সেই জায়গা থেকে আমরা সরকারের জায়গা থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। উৎসব নিয়ে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন আয়োজকরা। অনুষ্ঠানে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সিনেমা সাংস্কৃতিক আদান প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলোচনা পর্বের পর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় চীনের নির্মাতা চিউ ঝ্যাং পরিচালিত মুনম্যান। দেশ বিদেশি তারকাদের তেমন দেখা মিলছে না এবারের উৎসবে, তাই অনেকটা নিরুত্তাপই থাকছে এই আয়োজন। সারা পৃথিবীতে ফিল্ম ফেস্টিভ্যাল হয় এবং সেগুলো অনেক জাঁকজমকপূর্ণভাবে হয়। সেখানে আমাদের দেশ থেকেও শিল্পীরা যায় এবং যেতে পারলে কিন্তু তারা কিন্তু খুব অনার ফিল করে, কিন্তু আমাদের এখানে তো আসলে আমাদের শিল্পীদেরই তো দেখছে না। ফিল্ম ফেস্টিভ্যালের জন্য সত্যি বলতে কি কারো কোনো নির্ধারিত কোনো বাজেট নাই, এবং ফিল্ম ফেস্টিভ্যাল করার মতো একটা পার্মানেন্ট স্ট্রাকচার দরকার, ভেন্যু দরকার। রেইনবো চলচ্চিত্র উৎসবের উদ্যোগে ঢাকার 5টি মিলনায়তনে বিনামূল্যে দেখা যাবে সব প্রদর্শনী। উৎসবের পর্দা নামবে 19 জানুয়ারি। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি হামলায় গাজায় মৃত্যুর প্রকৃত সংখ্যা উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের চেয়ে শতকরা 41% বেশি। চিকিৎসা বিজ্ঞান বিষয়ক সাময়িকী দ্য ল্যান্সেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি বলছে, ইসরায়েলি হামলার প্রথম 9 মাসেই গাজায় প্রাণ হারায় প্রায় 65,000 মানুষ।
2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। শুরু থেকে এই যুদ্ধে কত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন তা নিয়ে বিতর্ক চলছে। 1.5 বছর ধরে চলমান ইসরায়েলি বর্বরতায় গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 46,000, আহত হয়েছে 1 লাখেরও বেশি ফিলিস্তিনি। তবে অবরুদ্ধ উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ পরিসংখ্যানকে ভুল দাবি করল লন্ডন ভিত্তিক বিখ্যাত মেডিকেল জার্নাল দি ল্যান্সেটে প্রকাশিত এক গবেষণা। পিয়ার রিভিউড জার্নালটিতে প্রকাশিত সমীক্ষার দাবি, প্রাণহানির প্রকৃত তথ্য দিতে পারেনি হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্তত 41% কম করে দেখানো হয়েছে নিহতের সংখ্যা। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত বছরের 30 জুন পর্যন্ত আগের 9 মাসে উপত্যকাটিতে যুদ্ধে 37,887 জন নিহত হয়েছে। কিন্তু ল্যান্সেট পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করে দেখেছে যুদ্ধের প্রথম 9 মাসে গাজায় প্রায় 55,298 থেকে 78,525 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ল্যান্সেটের অনুমান অনুযায়ী উপত্যকাটির যুদ্ধপূর্ব জনসংখ্যার প্রায় 2.9% মানুষ মারা গেছে, অর্থাৎ প্রায় প্রতি 35 জনের একজন মারা গেছে। গবেষণায় বলা হয় প্রাণ হারানোদের 59%ই নারী, শিশু ও বয়স্ক। গাজায় আগ্রাসন শুরুর প্রথম 9 মাসে সংগঠিত হত্যাযজ্ঞের উপর পরিচালিত হয় গবেষণাটি। ব্যবহার করা হয় ক্যাপচার রিক্যাপচার পরিসংখ্যান পদ্ধতি। ল্যান্সেটের এই গবেষণায় বিমান হামলা, বিস্ফোরণজনিত আঘাতে নিহত মানুষদের হিসাবই শুধুমাত্র ধরা হয়েছে, অর্থাৎ গবেষণায় স্বাস্থ্যসেবা বা খাবারের অভাবে মৃত্যু কিংবা নিখোঁজ হাজার হাজার মানুষকে ধরা হয়নি। নিখোঁজ এসব ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। বিপিএলে কাল দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচ শুরু বেলা 1টায়। দিনের দ্বিতীয় ম্যাচে হারের বৃত্তে ঘুরতে থাকা ঢাকা ক্যাপিটালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। মিরাজের নেতৃত্বে খুলনা টাইগার্স ঢাকা পর্বের 2 ম্যাচে জয় দিয়ে পাড়ি জমায় সিলেটে। সেখানে প্রথম ম্যাচে রাজশাহীর কাছে হেরেছে তারা। এতে পয়েন্ট টেবিলে তাদের অবনমন হয়েছে। তাই সিলেট পর্বে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। অবশ্য খুলনার নেতৃত্বে থাকা মিরাজের উইলও কথা বলছে না। 3 ম্যাচ খেলে তার সংগ্রহ মাত্র 27 রান। তবে বল হাতে ঠিকই আলো ছড়াচ্ছেন। 3 ম্যাচে নিয়েছেন 5 উইকেট। অন্যদিকে টানা 3 ম্যাচ হারার পর সিলেটে প্রথম জয় পেয়েছে ঘরের ছেলেরা। জয়ের এই রথ ধরে রাখতে চাইবে আরিফুল হক বাহিনী। তবে ব্যাট হাতে জাকির হাসান, জাকের আলীরা হাল ধরে রাখতে পারলেও বোলিংটাই বড় চিন্তার নাম হতে পারে স্ট্রাইকারদের জন্য। এদিকে 7 দলের টুর্নামেন্টে সবার নিচে আছে ডালিউড কিং সাকিব খানের ঢাকা ক্যাপিটাল। আসরে 6 ম্যাচ খেললেও এখনো জয়ের দেখা পায়নি লিটন তামিমরা। প্লে অফের আশাও অনেকটাই ফিকে হয়ে গেছে তাদের। তাই বাকি ম্যাচগুলোতে জয় ছাড়া আর কোনো উপায় নেই ঢাকার। বিপরীতে এবারের আসরে সবচেয়ে দুর্বল দল ধরা হচ্ছিল রাজশাহীকে। তবে এই দলটাই যেন এবার নজর কাটছে সবার। 5 ম্যাচ খেলে তারাও জিতে নিয়েছে 2টি ম্যাচ। ইয়াসির রাব্বি, রায়ান বার্লদের ব্যাটিং ছাড়াও বল হাতে জাত চেনাচ্ছেন তাসকিন, সোহাগ গাজীরা। সবশেষ খুলনাকে 28 রানে হারিয়েছে তারা। এর আগে প্রথম রাউন্ডে ঢাকাকে 7 উইকেটে হারানোর সুখস্মৃতিও আছে রাজশাহীর মামুর ব্যাটাদের। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। লাল সবুজের জার্সিতে আর দেখা যাবে না দেশের সফলতম ওপেনার তামিম ইকবালকে। বন্ধু তামিমের এমন বিদায়ে আবেগী বার্তা দিয়েছেন 2 অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। বলছি যে আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য। নানা নাটকীয়তার পর শেষমেশ জাতীয় দলে না ফেরার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। শুক্রবার রাতে ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন দেশ সেরা এই ওপেনার। বাহাতি এই ওপেনারের অবসরের ঘোষণার পর চুপ থাকতে পারেননি জাতীয় দলের 2 সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। নিজেদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তামিমকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন তারা। 2018 সালে এশিয়া কাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আঙ্গুলের ফ্র্যাকচার নিয়ে খেলতে নেমে কোটি ভক্তের হৃদয় জিতেছিলেন তামিম। সে বীরত্বের স্মৃতিচারণ করে মুশফিক লিখেছেন, দেশের ক্রিকেটের জন্য তুমি যা অর্জন করেছো তার জন্য আমি গর্বিত। বন্ধু, তুমি বাংলাদেশ ক্রিকেটের জন্য অসামান্য দূত এবং একজন বিশ্বমানের ব্যাটার।
এদিকে মাহমুদুল্লাহ তার ফেসবুক পোস্টে লিখেছেন, দীর্ঘ ও চমৎকার আন্তর্জাতিক ক্যারিয়ারে তোমার বিস্ময়কর অর্জনের জন্য অনেক অভিনন্দন। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অনেক অবদান রেখেছো তুমি। আমার মনে হয় এটাই ছিল শেষবারের মতো আমাদের বাংলাদেশ দলের হয়ে একসঙ্গে ব্যাটিং করা। I am retiring from international cricket. 2023 সালে আফগানিস্তান সিরিজ চলাকালীন আচমকা সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন তামিম। অধিনায়ক থাকাকালে তার এই সিদ্ধান্তে তুমুল আলোড়ন তৈরি হয়। সাকিব আল হাসানের সঙ্গে তার দূরত্বের খবর অন্যদিকে মন নিয়ে নেয়। তামিমকে ছাড়াই বিশ্বকাপেও খেলতে যায় বাংলাদেশ। ওকে মনে রাখেন, মানে ভুলে যান না সবাই। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। দর্শক, বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণ ফোন নিয়ে এসেছে ওয়্যারলেস ব্রডব্যান্ড কানেকশন জিপি5 আনলিমিটেড। তাই এখন কোনো তারের ঝামেলা ছাড়াই আপনি নিতে পারবেন ওয়াইফাই কানেকশন, যেখানে পাবেন 40 Mbps পর্যন্ত স্পিড এবং কানেক্ট করতে পারবেন 32টি পর্যন্ত ডিভাইস। বিস্তারিত জানতে পারবেন গ্রামীণ ফোনের ওয়েবসাইটে। এই সাথে শেষ করব এখনকার দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। তারেক ফখরুল ও খসরুকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ। নির্বাচন হলে সংকট কেটে যাবে বলছে বিএনপি, রোডম্যাপ নিয়ে কাজ হচ্ছে জানালো সরকার। 5 দিনেও নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের দাবানল, $150 বিলিয়ন সম্পদ ধ্বংস। বোলিং অ্যাকশনে ফের অকৃতকার্য সাকিব, আন্তর্জাতিক ম্যাচে বল করতে পারবেন না 1 বছর। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।